আজকের এই ব্যাখ্যামূলক আলোচনায় স্বাগত। চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আজ আমরা খুব গভীর আর শক্তিশালী একটা বিষয়বস্তু নিয়ে বিশ্লেষণ করব। মূল ভিত্তিটা হচ্ছে রামিসা নামের এক নিষ্পাপ কিশোরীর মর্মান্তিক ট্র্যাজেডি। তবে শুধু একটা নির্দিষ্ট ঘটনার বর্ণনা দেওয়াই কিন্তু এর উদ্দেশ্য নয়, বরং এই ঘটনার সূত্র ধরে আমাদের বৃহত্তর সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আর এই যে সমাজের খোলনল যে বদলে ফেলার জন্য একটা ব্যাপক সংস্কারের প্রয়োজন, তারই একটা দারুণ তীক্ষ্ণ বিশ্লেষণ এখানে তুলে ধরা হয়েছে। প্রবন্ধটায় শুরুতেই কিন্তু বেশ গভীর একটা কথা বলে মূল বক্তব্যটাকে দাঁড় করানো হয়েছে। বলা হচ্ছে, একটা নিষ্পাপ শিশুর ওপর হওয়া ধর্ষণ আর হত্যার মতো নির্মম ঘটনা কিন্তু শুধু তার পরিবারকেই কাঁদায় না, বরং এটা পুরো সমাজকে একেবারে হতবাক করে দেয়, ক্ষুব্ধ করে, আতঙ্কিত করে তোলে। মূলত আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে এক ধরনের গভীর পদ্ধতিগত নিরাপত্তাহীনতা লুকিয়ে আছে, এটা তারই একটা ভয়ঙ্কর প্রতিচ্ছবি। তো চলুন প্রথমেই আমরা এই জঘন্য অপরাধের বহুমুখী প্রভাবগুলো নিয়ে একটু আলোচনা করি। এই ধরনের অপরাধের মাত্রাটা আসলে কতটা ভয়াবহ সেটা একটু ভেবে দেখুন। যে ধর্ষণ চরম পর্যায়ের একটা অমানবিক কাজ, এটা যে শুধু শারীরিকভাবে ক্ষত তৈরি করে তা কিন্তু নয়, বরং একজন মানুষের মানসিক স্বাস্থ্য আর আত্মসম্মান বোধকে ভেতর থেকে একেবারে গুঁড়িয়ে দেয়। আর এর সাথে যখন হত্যাকাণ্ড যুক্ত হয়, তখন সেটা মানবতার বিরুদ্ধে এক চূড়ান্ত মাত্রার অপরাধের রূপ নেয়। যারা এসব করে তারা কিন্তু সমাজের জন্য আক্ষরিক অর্থে এক একটা জীবন্ত হুমকি। তারা শুধু একটা মানুষের বর্তমানকেই কেড়ে নেয় না, বরং একটা সম্ভাবনাময় ভবিষ্যৎকে চিরতরে মুছে ফেলে। এবার আসা যাক এই ধরনের ট্র্যাজেডির পর সমাজের যে তীব্র ক্ষোভ আর ন্যায় বিচারের দাবি ওঠে সেই প্রসঙ্গে। সোর্স মেটেরিয়ালে খুব নিরপেক্ষভাবেই একটা বিষয় উঠে এসেছে। সাধারণ মানুষ এই ধরনের ঘটনার পর স্বাভাবিকভাবেই চরম মাত্রার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। সাধারণ মানুষের প্রত্যাশাটা থাকে এমন যে এই আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সমাজে এমন একটা শক্তিশালী সতর্কবার্তা দেওয়া হোক যেন ভবিষ্যতে অন্য কোনো অপরাধী এমন জঘন্য কাজ করার আগে অন্তত 10 বার ভাবে। আর ঠিক এখানেই আইনি প্রক্রিয়ার টাইমিং বা সময়ের গুরুত্বটা চলে আসে, যার যদি বিলম্বিত হয় তবে তা কেবল অপরাধীদের দুঃসাহসী বাড়িয়ে দেয় এবং আইনের প্রতি সাধারণ মানুষের যেটুকু আস্থা আছে সেটাও ধীরে ধীরে শেষ হয়ে যায়। অন্যদিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে যদি খুব দ্রুত এসব মামলা নিষ্পত্তি করা যায়, তবে তা সমাজে আইনের প্রতি মানুষের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে দারুণভাবে সাহায্য করে। ঠিক এই কারণেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল ব্যবহারের ওপর এত জোরালো দাবি উঠেছে। কিন্তু এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। শুধু শাস্তি দিয়ে কি এই সংকটের পুরোপুরি সমাধান সম্ভব? মূল প্রবন্ধ কিন্তু শাস্তির বাইরে গিয়ে প্রতিরোধের উপায়গুলো খুঁজতেও তাগিদ দিচ্ছে। নারী ও শিশুদের উপরে ক্রমবর্ধমান সহিংসতার পেছনে সমাজের খুব গভীরে লুকিয়ে থাকা কিছু কারণ চিহ্নিত করা হয়েছে। বিষয়টা শুধু একজন অপরাধীর মধ্যে সীমাবদ্ধ নয়, এখানে পদ্ধতিগত বা সিস্টেমিক কিছু ব্যাপার আছে। যেমন ধরুন, চরম নৈতিক অবক্ষয়, তরুণ প্রজন্মের মধ্যে ভয়াবহভাবে ছড়িয়ে পড়া মাদকাসক্তি, এক ধরনের বিকৃত বা অসুস্থ মানসিকতার চর্চা এবং সামগ্রিকভাবে সামাজিক সচেতনতার অভাব। এগুলোকে মূলত অপরাধ বৃদ্ধির প্রধান চালিকা শক্তি হিসেবে ধরা হয়েছে, যার লাগাম টেনে ধরাটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি। এখন কথা হলো, এই শেকড় পর্যায়ের সমস্যাগুলো তো আর রাতারাতি ঠিক হবে না। এর জন্য দরকার একটা ধারাবাহিক সমাজ সংস্কার। প্রথম ধাপটা শুরু হতে হবে একেবারে পরিবার থেকে, যেখানে শিশুদের প্রাথমিক নৈতিক শিক্ষার বীজ বপন করা হবে। এরপর আসবে শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রাতিষ্ঠানিকভাবে মানবিক মূল্যবোধ শেখানো হবে নারীদের প্রতি সম্মান প্রদর্শন। আর সবশেষে আসবে গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়ার ভূমিকা, যেখানে বিনোদনের নামে অশ্লীলতা বা সহিংসার প্রচার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। মানে বলতে গেলে পুরো ইকোসিস্টেমটাকেই বদলাতে হবে। সামাজিক কাঠামোর পাশাপাশি এখানে সরাসরি রাষ্ট্রের দায়িত্ব, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার কথাও চলে আসে। উৎসটিতে জোরালো যুক্তি দেওয়া হয়েছে যে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় স্থানীয় পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, কোনো ঘটনা ঘটামাত্রই দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করা এবং কোনো রকম ছাড় না দিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, এগুলো একেবারেই রাষ্ট্রের অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে পড়ে। তবে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা করলেই হবে না। ন্যায়ের বিরুদ্ধে মুখ খোলাটা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।
সমাজের ভেতরে ভিকটিম ব্লেমিং বা এই যে লোকলজ্জার একটা ভয় কাজ করে, সেটা পুরোপুরি ভেঙে ফেলতে হবে। কোনো ভুক্তভোগী যেন ভয় বা লজ্জায় নিজের উপর হওয়া নির্যাতনের কথা লুকিয়ে না রাখে, নীরবে কষ্ট না পায়। তেমন একটা নিরাপদ আর আস্থার পরিবেশ তৈরি করাটা কিন্তু আমাদের সবার নৈতিক দায়িত্ব। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে পুরো ব্যাপারটাকে একসাথে মিলিয়ে একটা সম্মিলিত পদক্ষেপের ডাক দেয়া হয়েছে। এখানে পরিসংখ্যানের বাইরের একটা মানবিক দিক মনে করিয়ে দেওয়া হচ্ছে। রামিসার মতো কোনো নিষ্পাপ প্রাণের ঝরে যাওয়াটা তো আসলে শুধু একটা শারীরিক মৃত্যু নয়, তাই না? এর আসল ক্ষতিটা অকল্পনীয়। একটা প্রাণ হারানোর সাথে সাথে একটা পরিবারের আজীবনের বোনা স্বপ্ন একেবারে ধূলিসাৎ হয়ে যায়, ছিন্নভিন্ন হয়ে যায় অনেকগুলো মানুষের ভালোবাসা, আর চিরতরে একটা পরিবারের ভবিষ্যৎ গভীর অন্ধকারে তলিয়ে যায়। এই ব্যাখ্যামূলক আলোচনার সবচেয়ে বড় বার্তাটা হল, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষকে আজ এক হয়ে দাঁড়াতে হবে। এটি খুব পরিষ্কার একটা মেসেজ দিচ্ছে যে আমরা যদি সত্যি নিজেদের একটা সভ্য সমাজের অংশ হিসেবে দাবি করতে চাই, তবে সেই সমাজে এই ধরনের জঘন্য আর পাশবিক অপরাধের বিন্দুমাত্র কোনো স্থান থাকতে পারে না, কোনোভাবেই না। আলোচনা শেষ করার আগে মূল প্রবন্ধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাবিয়ে তোলার মতো একটা প্রশ্ন রেখে যাচ্ছে। আর কোনো নিষ্পাপ জীবন যেন এমন নির্মমতার শিকার না হয়, সমাজ তা কিভাবে নিশ্চিত করতে পারে? এই প্রশ্নটা কিন্তু শুধু একটা জিজ্ঞাসা নয়, বরং সামনের দিনের জন্য এটা আমাদের সবার প্রতি একটা বিশাল চ্যালেঞ্জ। আমাদের সবাইকে এই ব্যাপারটা নিয়ে গভীরভাবে ভাবতে হবে এবং আজ থেকে কাজ শুরু করতে হবে। আশা করছি আজকের এই বিশ্লেষণটি পুরো বিষয়টির গুরুত্ব বুঝতে আমাদের সবাইকে সাহায্য করেছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।